শত যন্ত্রণা বুকে নিয়ে আমরা নির্বাচনের ফলাফলকে আমরা মেনে নিয়েছি। কিন্তু একথা মনে করবেন না কেউ, নির্বাচনের ফলাফল দেশে একটা গৃহযুদ্ধ শুরু না হোক সেই জন্য আমরা মেনে নিয়েছিলাম। আমরা কারো বাপদাদার চক্রাঙ্গানিকে আমরা পরোয়া করব না, অন্যায়ের কাছে আমরা মাথা নত করব না। 14 জুন সিলেটে একটা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে কথা বলার সময় জামায়াতে ইসলামের আমির এবং বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান আলাপটা দিয়েছেন। সেখান থেকে এই ভিডিওটা এসেছে। কিন্তু এই জায়গাটিতে একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হচ্ছে, এই বক্তব্য কি স্রেফ রাজনৈতিক আলাপ বা বাগাড়ম্বর, নাকি এর পেছনে একটা গুরুতর ইঙ্গিত আছে? কেন এই প্রশ্নটা তুলছি কারণ হচ্ছে সময়টা, মানে রাষ্ট্র যখন মাত্রই একটা রক্তক্ষয়ী অভ্যুত্থানের ক্ষত শুকাচ্ছে, ঠিক তখনই একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, যিনি আবার বিরোধী দলীয় নেতা, তার মুখে গৃহযুদ্ধ শব্দটা নিছক কথার কথা মনে করছেন না অনেকেই বলছেন যে এটি আসলে একটা হিসেব করা রাজনৈতিক অস্ত্র। ধরেন সিলেট সার্কিট হাউসে ডাক্তার শফিকুর রহমান যা বলেছেন, সেটার যদি আমরা আক্ষরিক অর্থ আর প্রকৃত তাৎপর্যের মধ্যে একটু খতিয়ে দেখি, সেখানে কিন্তু আমরা একটা বিস্তর ফারাক দেখতে পাই। প্রশ্ন হলো, এই ফারাকটা কি নিছক দুর্ঘটনা নাকি সচেতন রাজনৈতিক কৌশল? একটু যদি আমি ভেঙে বলি, সেখানে দেখবেন যে তিনি বলছেন যে ফলাফল প্রত্যাখ্যান করলে দেশে গৃহযুদ্ধ শুরু হতে পারত, আর সেই আশঙ্কা থেকেই তারা জাতীয় বৃহত্তর স্বার্থে ফলাফল মেনে নিয়েছে। খেয়াল করলে কি এটাকে একটা স্রেফ মন্তব্য মনে হয় নাকি দাবি মনে হয়? এবং দাবিটা কি এটা যে আমরা চাইলে সহিংসতার পথ বেছে নিতে পারতাম, কিন্তু নাই, অতএব আমাদের সংযমের কৃতিত্ব আমাদের প্রাপ্য? মানে এই ফ্রেমিং দিয়ে তারা নিজেদের একদিকে দায়িত্বশীল হিসেবে উপস্থাপন করছেন নিজেদেরকে, অন্যদিকে পরোক্ষভাবে জানিয়ে রাখছেন যে সহিংসতার সম্ভাবনা তাদের হাতেই ছিল, তারা সেটা করেননি, কিন্তু যে কোনো মুহূর্তে করে ফেলতে পারেন। ফলে এটা কি আশ্বাস নাকি ভবিষ্যতের জন্য রাখা একটা সতর্কবার্তা? কারণ এই জায়গায় আমি যদি আবার একটা সময়ের হিসাবটা টানতে যাই, সেখানে দেখি যে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেটা আবার ঠিক জামাতের পক্ষেও যাচ্ছে না। কারণ খেয়াল করে দেখেন, নির্বাচন হয়ে গেছে 4 মাসেরও বেশি আগে, এবং এই নির্বাচনকে দেশে বিদেশে সব জায়গাতেই বেশ শান্তিপূর্ণ এবং অংশগ্রহণ বলে স্বীকৃতিও দেওয়া হয়েছে। কিন্তু এই যে আলাপটা উঠল, সেটা 4 মাস পরে উঠল। 32টি আসনে পুনর্গণনার দাবি একটা তখন তোলা হয়েছিল, কিন্তু ভোট কেন্দ্রে সেই মুহূর্তে কোনো প্রতিবাদ করেনি কেউ। নির্বাচনে ট্রাইব্যুনালে কোনো অভিযোগও কেউ দেননি, বরং আমরা দেখেছি ওই সময়টাতে খোদ বিএনপির অনেক নেতার পক্ষ থেকে জামায়াতের সাথে আসন ভাগাভাগির অভিযোগ এসেছে। নিশ্চয়ই আপনাদেরও মনে আছে, অনেক নেতাই বলেছেন যে এখানে কোথাও একটা ভোট জালিয়াতি হচ্ছে, জামাতের সাথে আসন ভাগাভাগি হয়ে যাচ্ছে, কিন্তু জামাত কিন্তু খুব শক্তভাবে সেই অভিযোগ কোথাও তোলেনি। এবং আমরা যদি আরেকটু খেয়াল করি যে নির্বাচন পরবর্তী নানা জনসভা হয়েছে, সেই সমস্ত জনসভাতেও কিন্তু খুব জোরালোভাবে জামাত এই প্রসঙ্গটা আনেনি। তাহলে ঠিক এই মুহূর্তে 4 মাস পর হঠাৎ কেন এই তীব্র ভাষা? যদি অভিযোগ সত্যিই হতো এবং সেটা নিয়ে আন্তরিকতাও থাকতো, তাহলে তার তো প্রকাশ হওয়ার কথা ছিল তাৎক্ষণিক ক্ষোভে। এত দেরিতে এসে সেটা গৃহযুদ্ধ হতে পারত, এইরকম শব্দ ব্যবহার করে কি করাটা খুব স্বাভাবিক। ফলে এই দেরিটাই নিজেই একটা প্রশ্ন হয়ে যাচ্ছে, এবং স্বাভাবিকভাবে এই প্রশ্ন আসছে যে এই অভিযোগটা কি নির্বাচনী ন্যায় বিচারের দাবি, নাকি প্রয়োজন মতো ব্যবহারের জন্য মজুত রাখা একটা রাজনৈতিক গুটি? এই আলাপটিতে আরও গভীর সমস্যা লুকিয়ে আছে যুক্তির কাঠামোতে। কারণ মাত্র 32টা আসনের ফলাফল নিয়ে অসন্তোষ, যা একটা দলের নির্দিষ্ট নির্বাচনী স্বার্থের প্রশ্ন, এটা কিভাবে গোটা জাতির অস্তিত্ব সংকটের সমান হয়ে যায়? আমরা জানি একটা দলের পরাজয়কে জাতীয় বিপর্যয় হিসেবে দেখানোর জন্য এই প্রবণতা রাজনীতিতে নতুন না, কিন্তু এখানে এর পরিণতি রক্তপাতের মতো ভয়াবহ হতে পারত বা গৃহযুদ্ধের মতো হতে পারত বলে যে দাবি করা হচ্ছে, সেটা কেন? যদি সেই ইলেকশনের রেজাল্টটা মেনে না হতো
তাহলে বাংলাদেশে একটা গৃহযুদ্ধ হতো। হয়তো আমাদের রক্ত থাকবে, নয়তো বাংলাদেশের আজাদী থাকবে ইনশাআল্লাহ। কারণ দলীয় স্বার্থ আর জাতীয় স্বার্থের এই ইচ্ছাকৃত মিশ্রণ আসলে ঠিক কি প্রমাণ করে? এটা কি নেতৃত্বের আন্তরিক বিশ্বাস, নাকি নিজেদের রাজনৈতিক দাবিকে অপরিহার্য করে তোলার একটা কৌশল, যেখানে আমাদের দাবি না মানলে দেশ অশান্ত হবে, এই ধরনের একটা বার্তা আবারও সামনে হাজির করা? এবার আসা যাক সবচেয়ে অস্বস্তিকর অংশে। শফিক রহমান বলছেন তাদের নেতৃবৃন্দ হাঁটতে হাঁটতে ফাঁসির তক্তায় দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে শিখিয়েছেন প্রয়োজনে জাতির জন্য তৈরি থাকতে হবে। আমাদের নেতৃবৃন্দ হাঁটতে হাঁটতে ফাঁসির তক্তায় দাঁড়িয়ে মুচকি হাসি দিয়ে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন জাতির জন্য প্রয়োজনে তোমাদেরকে ওই মুচকি হাসি দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। খানজাহান আলী শাহ মখদুম, শাহজালালের এই বাংলাদেশে জনগণ সেই মুচকি হাসি দেওয়ার জন্য প্রস্তুত। এই একটা বাক্যে জামাতের রাজনৈতিক ভাষার একটা দ্বিচারিতা স্পষ্ট হয়ে ওঠে না? যে দল বারবার বলে যে অতীত ভুলে সামনে তাকানো দরকার, অতীতের অপরাধের প্রশ্নে একটা তথাকথিত সামষ্টিক ক্ষমা তারা দাবি করে বা প্রয়োজন বোধ করে, সেই দলেরই শীর্ষ নেতা প্রকাশ্য জনসভায় সেই অতীতকেই গ্লোরিফাই করছেন এবং পুনর্জীবিত করছেন এবং গর্বের সঙ্গে বলছেন এই বিষয়টি যে সেই তাদের অতীত নেতারা তাদেরকে কি শিখিয়েছেন। ফাঁসির তক্তা, মুচকি হাসি, তৈরি থাকা, এই শব্দচয়ন কি মনে হয় যথেষ্টই আবেগপ্রবণ স্মৃতিচারণ, নাকি একটি আদর্শিক ধারাবাহিকতার স্বীকারোক্তি? তাহলে তো প্রশ্ন উঠতেই পারে, অতীত ভুলে যাওয়ার আহ্বান কি কেবল অন্যদের জন্য প্রযোজ্য? নিজেদের রাজনৈতিক ভাষণে সেই একই ইতিহাস যখন প্রয়োজন হয় তখন তা অস্ত্র হিসেবে ব্যবহার করা যায়? জুলাই অভ্যুত্থানের 2 বছরের মাথায় যে দেশ এখনো সেই ক্ষত বহন করছে, সেখানে এই ধরনের বক্তব্য নিরীহ থাকতে পারে না। প্রশ্ন উঠবেই, নির্বাচনের ফল বিপক্ষে গেলে দলটি কি সত্যি আরেকটা সংঘাতমুখী কর্মসূচির জন্য প্রস্তুত ছিল, নাকি এটা একটা আরেক ন্যারেটিভ তৈরির চেষ্টা কিংবা রাজনৈতিক ভিত মজবুত করার একটা কৌশল মাত্র? উত্তর যাই হোক, এই ধরনের ভাষা ব্যবহারের রাজনৈতিক মূল্য নেই এমনটা ভাবার সুযোগ কিন্তু নেই। এই বক্তব্য মানুষের মনে সহিংসতার ধারণাকে অনেকটা নর্মালাইজ করে, রাজনৈতিক অসন্তোষকে বৈধ সহিংসতার সম্ভাবনার সঙ্গে যুক্ত করে দেয় এবং এটাই সবচেয়ে বিপজ্জনক দিক। প্রশ্নটা এখানেই দাঁড়ায় যে রাজনৈতিক নেতৃত্ব যখন নিজের দলের নির্বাচনী পরাজয়কে জাতীয় সংকটের ভাষায় বর্ণনা করে, যখন সহিংসতার সম্ভাবনাকে নিজেদের সংযমের প্রমাণ হিসেবে তুলে ধরে, তখন সেটা কি নিছক বক্তব্য থেকে যায়, নাকি ভবিষ্যতের রাজনৈতিক আচরণের একটা আগাম সংকেত হয়ে দাঁড়ায়? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করার দায়িত্ব এড়িয়ে যাওয়ার আসলে কোনো সুযোগ নেই। কারণ এই ধরনের ভাষাকে যত নর্মালাইজ করা হয়, রাজনৈতিক সংস্কৃতিতে সহিংসতার প্রবেশও ততটাই সহজ হয়ে পড়ে। দ্য ডেইলি স্টারের ডিজিটাল এডিটর তানিম আহমেদ এই বিষয়ে একটা বিশ্লেষণ হাজির করেছেন সামনে। জামায়াতের কট্টর সমালোচকরাও চাইবেন যে সংসদে বিরোধী দল হিসেবে জামাত সফল হোক। তারা যেন সরকারি দলকে কড়া নজরদারির মধ্যে রাখেন, পান থেকে চুন খসলে তাদের যেন জবাবদিহি করতে হয়। এই দলটির জন্য দেশ সেবার এটা একটা বিরল সুযোগও বটে, কিন্তু দলের প্রধানের এরকম বক্তব্য সেই সম্ভাবনা নষ্ট করে দেবে। এমন বক্তব্য প্রধান বিরোধী দলের মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, আর এটা দলটির জন্য ভালো কিছু বয়েও আনবে না। দলটি নিশ্চয়ই এই কথাগুলো বিবেচনায় নেবে। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।